আর আমার এই সুইসাইডের জন্য এক নম্বরে দায়ী থাকবে তারেক, আমার হাজবেন্ড, তারেকের ফুল ফ্যামিলি। তখনও বললো আসলে তোর কিডনিটার জন্যই আমি 25 বছরের যুবক হয়ে গেছি, তোর কিডনিটা পেয়েছিলাম দেখেই 25 বছরের যুবক হয়েছি। অনেকবার ভেবেছি যে আমি সুইসাইড করব। আমার ছোট ভাইটার সাথে আমি গল্প করেছি, কাইফ আমি এভাবে করে না শাড়ি পরতাম ওর জন্য। আমরা ম্যাচিং ড্রেস পরে, আমাদের যেহেতু 14 তারিখে বিয়ে হয়েছিল, ফেব্রুয়ারি 14 তারিখে, আমরা প্রতি মাসের 14 তারিখে ম্যাচিং ড্রেস পরে ঘুরতে যেতাম। ও কিন্তু তখন সম্পূর্ণরূপে অক্ষম ছিল সব দিক থেকে, শারীরিকভাবে ফিট ছিল না। সেগুলোতেও মানে বারবার ও বলছে যে আমার বোনের কথাটা বলছে যে আমার বোন এই সেই অমুক তমুক। এখন দেখেন এত বছরে মানে সম্পর্ক কিন্তু রক্তের যে সম্পর্ক এটা কিন্তু কখনো ছিন্ন করা যায় না। হ্যাঁ, হয়তো বা কখনো কোনো কারণে কথা বলা বন্ধ থাকে, কিন্তু সারা জীবনের জন্য যে একটা সম্পর্ক ছিন্ন এটা কিন্তু কখনো কারো ক্ষেত্রেই হয় না। তো আমি কিন্তু আমার হাজবেন্ডের কারণে আমার মায়ের সাথে আমার বোনের সাথে অনেক ঝগড়া করে সম্পর্ক মানে বন্ধ করে দিয়ে টোটালি প্রায় 2 বার করে 2 বছর করে টানা আমি কোনো কথা বলিনি। কেন? আমার হাজবেন্ড করে, আমার হাজবেন্ড চাইতো না তাদের সাথে আমি যোগাযোগ রাখি। তারপরও কোনো না কোনোভাবে দেখেন রক্তের সম্পর্ক তো আবার কিন্তু আমাদের যোগাযোগ হয়েছে, আবার সবকিছু। আসলে এটা হয় না, কখনো ছিন্ন হয় না। আর প্রত্যেকটা ক্ষেত্রে শুরুর থেকে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আজকে আমি এখানে পর্যন্ত সব ক্ষেত্রে আমার বোনের হেল্প আমার সাথে এবং আমার ফ্যামিলির অনেকের সাথেই আপু অনেক হেল্প করে। তো সেটার মানে কি এটা এই ধরনের কথা বলতে হবে যে নোংরা কথাগুলো আমার হাজবেন্ড বলছে? কেন, কিসের ভিত্তিতে বলছে? আমার হাজবেন্ড তো ওর হেল্প নিয়েই এত বড় এই যে সুস্থ হয়ে উঠলো। এই যে অপারেশনের সময়ও কিন্তু আমার মা বোনেরই অবদান, ঠিক আছে? তারপরও কেন ও এই ধরনের কথা বলবে? ও কেন বলছে? যাতে আমার বোন রাগ করে জিদ করে ওর ক্যারেক্টারের উপরে ও কথা বলছে, তাহলে আমি জিদ করে সরে যাই, তাহলে টুনি আর কিছু করবে না, তাহলে টুনি তারেকের সাথে মিলে যেতে বাধ্য হবে। তারেক এটাই চাচ্ছে। এই কারণে এই ধরনের কথাগুলো আমার বোনের সম্পর্কে বলছে। আমার বোন আজকে এত বছর ধরে প্রায় 15-16 বছর ধরে মাই টিভিতে আছে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। মাই টিভি আসলে চ্যানেলটা আমি অনেক চ্যানেলই পছন্দ করি, তার ভিতরে মাই টিভি হচ্ছে আমার অনেক পছন্দের একটা চ্যানেল, যা আমি বলে বোঝাতে পারবো না, প্রাণের চ্যানেল। হ্যাঁ, তো আপু অনেক সময় চাইতো যে আমি নিউজটা ছেড়ে দিই, ভালো লাগছে না। আমি বলতাম কি যে না আপু ছাড়িস না, চ্যানেলটার জন্য খুব মায়া লাগে, খুব মায়া লাগে আমার। আর একটু জাস্ট বলা যে আমি আজকেই শেষবারের মতন আসলাম আপনাদের সামনে। আমি আসলে আর আসতে চাই না আপনাদের সামনে। আমাকে আর আসতে বাধ্য যেন করা না হয়। আসলে আমি একটা অসুস্থ মানুষ। আমি যেই কয়টা দিন বাঁচি আমার এই বাচ্চাটাকে নিয়ে না একটু সুস্থভাবে বাঁচতে চাই। হ্যাঁ, আর কিছু আমার চাওয়া নাই। আমার নতুন করে জীবন সাজাবার কোনো চিন্তা ভাবনা নাই। যদি থাকতো বহু আগেই আমি চিন্তা করতাম। আমি শুধু একটু শান্তি মতন বাঁচতে চাই, একটু টেনশন ফ্রি ভাবে বাঁচতে চাই আমার বাচ্চাটাকে নিয়ে। আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা এখন শুধু আমার এই বাচ্চাটা। আমি যেন দ্বিতীয়বারের মতো আর এখানে আমাকে আসতে না হয়, এমন কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ কমেন্টস যেন আমাকে মর্মাহত না করে। আমি কিন্তু এই গত 2 দিনে আমার হাজবেন্ডের এইসব কথার কারণে অনেকবার ভেবেছি যে আমি সুইসাইড করব। আমার ছোট ভাইটার সাথে আমি গল্প করেছি, কাইফ আমি এভাবে করে না করব, সুইসাইড করব। হ্যাঁ, দিব্যকে আগে মারবো, তারপর আমি মরবো। তো তারপর আমি চিন্তা করে দেখলাম আমার আসলে অনেক ধৈর্য, তো আমার আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে। তখন আমি চিন্তা করে একাই বার করলাম যে আমি যদি এখন সুইসাইড করি তাহলে আমার হাজবেন্ড যে মিথ্যে প্রচারগুলো করছে এগুলো তো সব সত্যি হয়ে যেতে পারে। তাহলে আমি কেন এখন সুইসাইড করব? না, আমি তাহলে এগুলো মিথ্যে আমাকে প্রমাণ করতেই হবে। আমি সমস্ত প্রমাণ দেব এবং দিয়েওছি আপনাদের সামনে। এখন আপনারা বিচার করবেন যে কে সত্য আর কে মিথ্যে। আমি এটার শেষ দেখব, এটার বিচারটা আমি চাই। আর এই বিচারটার পর তারপরে প্রয়োজনে আমি তখন সুইসাইড করব। আর আমার এই সুইসাইডের জন্য এক নম্বরে দায়ী থাকবে তারেক, আমার হাজবেন্ড, তারেকের ফুল ফ্যামিলি। আর যেসব মানুষ আমাকে নেগেটিভ কমেন্টসগুলো করেছিল তারা, আর যেসব হলুদ সাংবাদিক না জেনে না বুঝে আমার ওই নেগেটিভ প্রচারগুলো আমার হাজবেন্ডের মাধ্যমে করেছিল, তারা সবাই দায়ী থাকবে। এটাই আমার বলা। আমার শেষ কথা হচ্ছে যে গতকালকে সে বলেছে যে উনিকে আমি দোতলা দিয়ে দিয়েছি, সে ওটা নিয়ে থাকছে। তো ডাক্তার বললো কি যে মানে লিখছে আর বলছে যে শোনো, হিন্দিতেই বলছে যে শোনো তুমি কিন্তু পেশেন্ট, কিন্তু তোমার ট্রান্সপ্লান্ট হয়ে গেলে কিন্তু তুমি 25 বছরের যুবক হয়ে যাবা। তো আমি তাকাই ওর দিকে, ও তাকায় আমার দিকে। ডাক্তার আবার রিপিট করলো যে তুমি বুঝতে পারছো, পেশেন্ট কিন্তু 25 বছরের যুবক হয়ে যাবা, তোমার কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। সে উচ্চারণ করেই বললো। তো ঠিক আছে, শুনলাম। এবারে যখন ট্রান্সপ্লান্ট হলো, ট্রান্সপ্লান্ট হওয়ার পর তো হ্যাঁ অনেক অসুস্থ, তারপরে যখন মানে সুস্থ হলো, হাঁটা চলার মতন সুস্থ হয়ে গেল, তারপরে হ্যাঁ আমরা অনেক সুখী, আমাদের আর কোনো প্রবলেম নাই, সব প্রবলেম ওর ঠিক হয়ে গেল। তখন আমরা আলাপও করলাম, হাসাহাসিও করলাম, দেখো ডাক্তার যেটা বলেছে তুমি 25 বছরের যুবক হয়ে যাবা, আজকে তুমি 25 বছরের যুবক হয়ে গেছো।
তখনও বললো আসলে তোর কিডনিটার জন্যই আমি 25 বছরের যুবক হয়ে গেছি, তোর কিডনিটা পেয়েছিলাম দেখেই 25 বছরের যুবক হয়েছি। ভালো কথা, আমরা খুব ভালো আছি। তারপরে যে লাস্ট 3 বছর ধরে ও যখন মেডিসিন আনতে আসে শ্যামলীতে, তখন থাকতে তার এখন আমাকে ভালো লাগে না। তার এখন পুরনো যে প্রেমিকারা ছিল তাদের সাথে যোগাযোগ করে। রেহানা পারভিন কানাডায় থাকে, তার সাথে ফোনে কথা বলে, আমার ছেলেকে দিয়ে সেটা ডিলিট করায়। তো এই ধরনের তার মন মানসিকতা হয়ে গেছে, তার এখন আর আমাকে ভালো লাগে না। আমি আগে অনেক, যেহেতু আমার বিউটি পার্লার আর ছোটবেলা থেকে মেয়ে মানুষ একটু সাজগোজের প্রতি একটু ঝোঁক থাকেই, আমি খুব সাজগোজ পছন্দ করতাম। সাজগোজটা করতামই ওর জন্য, শাড়ি পরতাম ওর জন্য। আমরা ম্যাচিং ড্রেস পরে, আমাদের যেহেতু 14 তারিখে বিয়ে হয়েছিল, ফেব্রুয়ারি 14 তারিখে, আমরা প্রতি মাসের 14 তারিখে ম্যাচিং ড্রেস পরে ঘুরতে যেতাম। কোথায় ঘুরতে যেতাম জানেন? জাস্ট জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে। ওটা আমাদের খুব ভালো লাগতো, আর ওখানে আমাদের জন্ম, তো পড়াশোনাও ওখানে, খুব ভালো লাগতো পরিবেশটা। তো এইভাবেই ছিলাম, খুব ভালো ছিলাম। কিন্তু লাস্টে এই শেষ পর্যায়ে এসে, এই আজকে আমি যে এখানে আছি, এটার শেষের দিকে এসে আমি যদি একটু হালকা পাতলা সাজিয়ে ওর সামনে দাঁড়াই, ওকে বলি আমাকে কেমন লাগছে, একটু তো বলছো না। সারাদিন চলে গেল, সন্ধ্যার সময় যদি যে বলি যে একটু বললাও না কেমন লাগছে, ও আমাকে হাত ঝামকা দিয়ে বলতো কি সর এখান থেকে। আমি তখনও বুঝিনি যে কেন ওর মনটা এমন, কিসের জন্য এমন, আমি বুঝতাম না। সেগুলোর প্রমাণ সব এই যে আমি পেলাম ও অ্যারেস্ট হওয়ার পর, যে এই জন্য ওর মনের ভিতরে আমি আর নাই, আমাকে ওর ভাল লাগে না।